আচ্ছা, গতকাল আমরা যে অংশটা থেকে পড়েছিলাম সেটা ছিল যে কয়েকটা দিন পরে স্কুল খোলার প্রথম দিনেই রেবা আবার পাকড়ায় লীলাকে। বলছে যে আজ কিন্তু ভাই তোকে যেতেই হবে আমাদের বাড়ি। আমি গেলে তোর কি লাভ হবে? লাভ কি আবার? মা যে অনেক করে বললেন যেতে। তোর মা তো আমাকে চেনেনি না, না দেখলে চিনবেন কি করে শুনি? খুব তো বুদ্ধি তোর। না ভাই না, যেতেই হবে। বাবা কি মান মেয়ের! আমায় যদি কেউ তোর মতো সাধ্য, দুবেলা যেতাম তাদের বাড়ি। আচ্ছা, লীলা ঈষৎ অপ্রতিভ ভাবে বলে, বেশ তো বলছিস, স্কুল থেকে যেতে দেরি হলে মা ভাববেন বুঝি? আচ্ছা, তোর মাকে বলে যাই তবে। কত আর নিজেকে সামলায় লীলা। রেবাদের বাড়িটা দেখবার একটা উগ্র কৌতূহল কি তারই নেই? শুধু নিজের শ্রীহীন সাজসজ্জার কথা স্মরণ করলেই সমস্ত উগ্রতা স্তিমিত হয়ে আসে। আবার রেবা তার মাকে বলতে যাবে, এ কথা শুনেও যে শরীর ঝিমিয়ে আসে। আচ্ছা, এবার এই জায়গাটা দাগ দিতে হবে। রেবা অতি সপ্রতিভ। কুণ্ঠা লজ্জার বালাই মাত্র নেই তার। তাই লীলাকে টানতে টানতে নিয়ে গিয়ে সুকৃতি দেবীকে, মানে লীলার মা সুকৃতি দেবীকে মাসিমা মাসিমা করে হই হই রব তুলে দেয়। তাহলে রেবা কাকে মাসিমা বলে ডাকছে? আর কার মধ্যে কুণ্ঠা এবং লজ্জার বালাই মাত্র নেই এই জায়গাটা। বেশ মাসিমা বেশ, সন্দেশ খাওয়ালেন না আমাদের, লীলা ফার্স্ট হলো। তাহলে লীলা কি হয়েছে? ক্লাসে ফার্স্ট হয়েছে। সুকৃতি দেবী ম্লান হেসে বলেন, আমার কি এত ভাগ্য হবে মা? নইলে খাওয়াবার তো কথা। ওসব ভাগ্য টাগ্য জানি না মাসিমা, একদিন এসে খুব করে খেয়ে যাব। আজ কিন্তু মাসিমা, লীলাকে একবার আমাদের বাড়ি নিয়ে যাই। তোমাদের বাড়ি? সুকৃতি দেবী ঈষৎ সন্দিগ্ধ, মানে একটু সন্দেহের চোখে দেখলেন, তাকান লীলার দিকে। লীলা যেতে চেয়েছে বুঝি? তাহলে সুকৃতি দেবী সন্দিগ্ধ চোখে কার দিকে তাকালেন? লীলার দিকে। লীলা চাইবে যেতে? তাহলেই হয়েছে। মেয়েটিকে বুঝি চেনেন না মাসিমা? সাধ্যে সাধ্যে প্রাণ গেল আমার। সুকৃতি দেবী সুসজ্জিতা রেবার পাশে লীলাকে দেখে একটা নিঃশ্বাস ফেললেন মনে মনে। তুলনার কারণ ঘটলেই দৈন্যটা বড় বেশি চোখে পড়ে। এই লাইনটা কার সম্পর্কে বলা হয়েছে? নইলে লীলার কাছে ওই কেলে দাঁড়কাক। তবু সৌন্দর্য যত বড় ঐশ্বর্যই হোক, সজ্জা কিছু চাইবই কি। হয়তো এত সুন্দর না হলেই ভালো হতো লীলার। এই লাইনটা থেকে অনেক সময় শূন্যস্থান দিতে পারে। আচ্ছা, এবার হচ্ছে যে বাইরে হেসে বলেন, বন্ধুকে এত সাধ্য সাধনা কেন? বন্ধুকে এত সাধ্য সাধনা কেন? বা ফার্স্ট হওয়া মেয়েকে দেখতে ইচ্ছে হয় না লোকে? মা কত করে বলে দিয়েছেন। সত্যি বলতে কি, রেবার কথার মধ্যে ভেজাল আছে কিছুটা। অনবরত বন্ধুর রূপগুণের ব্যাখ্যায় ব্যস্ত করেই মার কাছ থেকে আমন্ত্রণটা আদায় করেছে সে। রবিন বাবুর সেদিনের কথাটাও তো রয়েছে হাতের পাঁচ, মানে শেষ অবলম্বন যেটাকে আমরা বলি হাতের পাঁচ, যেটা হচ্ছে প্রবাদ।
রবিন বাবু ছিল রেবার বাবা। এটাতে একটা প্রবাদ আছে। না ম্যাম এক জায়গায় নবীন বাবুও রয়েছে, একদম প্রথমে যেখানে রয়েছে না ওখানে প্রথমে নবীন বাবু রয়েছে, তারপর রবীন বাবু রয়েছে। কোন জায়গাটা? 65 পৃষ্ঠায়। ওপরে তুলবো? আরো উপরে আছে? হ্যাঁ ম্যাম, যখন ওই যে প্রথমেই দেখায় না যে এর বাবা যখন গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, ওখানে প্রথমে আছে নবীন বাবু, তারপরে রয়েছে রবীন বাবু। মানে তোমার বইয়েটা আছে না, এইটাতে আছে? না ম্যাম, আমার বইয়েতেও আছে নবীন বাবু। হ্যাঁ ম্যাম, বইয়ে মেয়েকে রয়েছে এটা। একলা দাঁড়াও দাঁড়াও, মেয়েকে একলা ফিরতে দেখে নবীন বাবু বলেন, কি হলো বন্ধু কই? একটা মিনিট, ঠিক আছে আমি এটা দেখছি। মানে 14 নম্বর প্যাসেজে, তাই তো? মানে পরিচ্ছেদটাতে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ওটা আমি একবার দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি রবিন বাবুই হবে। আচ্ছা, দেখে নিচ্ছি, আমি বলে দিচ্ছি একটু পর। আর পড়িয়ে নি একটু। না বলাটা ম্যাম এক্ষুনি কোন লাইনটা বললেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে বলেছি, ওই যে ওই এইগুলো। শূন্যস্থান আসতে পারে সৌন্দর্য বললেন না? যত বড় ঐশ্বর্যই হোক, সজ্জা কিছু চাই বইকি। এইটা ওই সুকৃতি দেবী সুসজ্জিতা রেবার পাশে ওই প্যারাটাতে রয়েছে। দেখা গেছে? দাগ দিয়ে দিয়েছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। এবার হলো হাতের পাঁচ। না বলাটা ভালো দেখায় না বলেই আচ্ছা, তা যাক না, বলতে বাধ্য হতে হয়। আর পায়কে রেবাকে যেভাবে আবার টানতে টানতে নিয়ে যায় লীলাকে, তাতে সন্দেহ হয় চোর ধরে নিয়ে যাচ্ছে বুঝিবা। বড়লোক বলেই যে রেবাদের বাড়িটা আহামরি কিছু তা অবশ্য নয়, তবে জায়গাটা শহর নয় শহরতলি, তাই একটু চোখ পড়ে। এদিকে এটি বেশ শৌখিন সভ্য বাড়ি। কাছাকাছি রেবার বাবার কোথায় যেন স্টিল ট্রাঙ্ক তৈরির কারখানা আছে। তাহলে রেবার বাবার কি আছে? কিসের কারখানা? স্টিল ট্রাঙ্ক তৈরির কারখানা। দরজার গোড়ায় এসেই একটু থমকে দাঁড়ায় লীলা। কই চল, দাঁড়ালি যে? রেবা তাড়া দেয়। যাচ্ছি তো, বিনা ভবন। এই যে, তোদের বাড়িটারও বুঝি নাম আছে? বাড়ির নাম আর মার নাম একই, মার নামেই করা। তোর মার নাম কি ভাই? দেখ, মার নাম করতে আছে নাকি? আচ্ছা বোকা তো তুই। ও মা, তাই বুঝি? আমি যে করলাম। আর করিস না। আচ্ছা, কিন্তু দাদাটা কি দুষ্টু জানিস লীলা। তাহলে ওদের বাড়ির নামটা কি? বিনা ভবন। মাকে রাগাবার জন্যে যখন তখন শ্রীমতী বিনা পানি দেবী বলে ডাকে। যা, কি অসভ্য। তাহলে মায়ের নাম পাওয়া গেল বিনা পানি দেবী। তা সত্যি, অসভ্য একটু বলতেই হয় রেবার দাদা জয়ন্তকে। তাহলে রেবার দাদার নাম কি? জয়ন্ত। লীলা না হয় বালিকাই, তুমিও তো বাপু এমন কিছু প্রবীণ ব্যক্তি নও, অতএব বোনের বন্ধুকেও অত বেশি বেশি করে দেখবার দরকার কি? লীলার আড়ালে নেপথ্যে রেবাকে
আহা এই তোমার অপরূপ বান্ধবী। তাহলে এই তোমার অপরূপ বান্ধবী এটা কার সম্পর্কে বলা হচ্ছে এই কথাটা? বলে ভিঞ্চি কাটলেও তুমি যে একটি অপরূপ বস্তুই দেখলে তা তো চোখ মুখের ভাব দেখেই মালুম হচ্ছে। তবে অসভ্য বলাই উচিত নয় কি জয়ন্তকে? না হাসবার কিছু নেই, নেহাত একাল বলেই তাই। নইলে সাহিত্য জগতে 12 বছরের নায়িকার দৃষ্টান্ত এমন কিছু বিরল নয়, এবং সেটা নিতান্ত মধ্যযুগীয় ব্যাপারও নয়, প্রায় এ যুগেরই কোন ঘেঁষা। আজও সেই সব 18 বছরের নায়ক আর 12 বছরের নায়িকারা অমর হয়ে বসে আছে। অলিক অসম্ভব বলে উড়িয়ে দিচ্ছে না কেউ। হয়তো একালের দ্বাদশীরাও ফ্রক ছেড়ে শাড়ি ধরলেই এখনই নায়িকার মর্যাদা পেতে পারে। কাটা চুল আর খাটো ফ্রকের দাওয়াই দিয়ে কিছুটা দাবিয়ে রাখা হয় মাত্র। তাহলে অলিক অলিক যা অসম্ভব, ঠিক আছে, এই জিনিসটা যার কোনো বাস্তব অস্তিত্ব নেই, এই লাইনটা ইম্পর্টেন্ট। একালের দ্বাদশীরা কিভাবে নায়িকার মর্যাদা পেতে পারতো, এইটা কি দিয়ে তাদেরকে দাবিয়ে রাখা হয়? কাটা চুল আর খাটো ফ্রক দিয়ে। এই 3টে লাইন। আর একটা হচ্ছে যে ওই 12 বছরের নায়িকা আর 18 বছরের নায়ক। ম্যাম কি বলয় গ্রাস পড়াচ্ছেন? হ্যাঁ বলয় গ্রাস পড়াচ্ছি। বলয় গ্রাস আচ্ছা আচ্ছা 15 নম্বর প্যাসেজ পড়িচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে ওই দেখো প্রথম একটা দেড় পাতা বাদ দিয়ে দেখো, তারপরেই আছে। তাহলে এখান থেকে আমরা 3টে প্রশ্ন পেলাম। এক, যেটা হচ্ছে যে অলিক অসম্ভব, যেটা অলিক অবাস্তব, আর নায়ক নায়িকা হতে গেলে সেই সময় বয়স কত থাকতে হতো সেইটা, কিভাবে দ্বাদশীরাও নায়িকা হতে পারতো, কি পড়লে তাদের সেই মর্যাদা দেওয়া হতে পারে সেইটা, সেই কোয়েশ্চেনটা, আর যেটা যার দাওয়াই দিয়ে কিছুটা তাদেরকে দাবিয়ে রাখা হতো সেটা। দাদার কাজের প্রত্যুত্তর স্বরূপ রেবাও অলক্ষ্যে একটি ভেঙচি সহযোগে বলে, তোমার চাইতে 100 গুণ ফর্সা, বুঝলে? এটা কে কাকে বলেছে? বলতে তো পয়সা লাগে না বলে জয়ন্ত তখনকার মতো কেটে পড়ে। বলতে তো পয়সা লাগে না বলে জয়ন্ত তখনকার মতো কেটে পড়ে, ঠিক আছে। ধনী গৃহিণীর উপযুক্ত বিরাট দেহখানি একখানি বিরাট খোলওয়ালা বেতের চেয়ারে ঠেসে ঠুসে ভরে দিয়ে বীণাপাণি দেবী বসে উল বুনছিলেন। তাহলে বীণাপাণি দেবী বসে তিনি কি করছিলেন? উল বুনছিলেন। ও ম্যাম, ঠেসে ঠুসে ভরে দিতে মানে কি বিশাল বড় চেহারা ছিল? ধনী গৃহিণীর উপযুক্ত বিরাট দেহখানি, হ্যাঁ মোটা সোটা ছিল, বেতের চেয়ারে ধরছিল না। পর্দা ঠেলে রেবা ঢুকলো লীলার হাত ধরে। মা, লীলা এসেছে। এসেছে? ও এসো খুকি এসো। খুকি কিন্তু আর দ্বিতীয় পা অগ্রসর হয় না। রেবার হাতখানা শক্ত করে চেপে ধরে বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকে রেবার মার দিকে। কই রে রেবা, আয়, দাঁড়িয়ে পড়লি যে। এই যে, আয় না লীলা। দূর, কি অদ্ভুত মেয়ে রে তুই, এত ভয় কিসের? এই লাইনটা, এটা কার উক্তি? এত ভয় কিসের? এটা ছিল পিএসসির কোয়েশ্চেনে, এই লাইনটুকু, এইটুকু।
আচ্ছা, তারপরে হলো, এটা কার উক্তি? এত ভয় কিসের? ভয় আবার কি? আত্মমর্যাদা ফিরে পায় লীলা। রেবার মার মেদবহুল দেহের চাপ, চাপ চাপ মাংসের খাঁজে খাঁজে বসে যাওয়া গাদা গাদা সোনার গয়নাগুলো দেখে ভয় পাচ্ছে লীলা। তাই ভাবছে নাকি রেবা, ইস। গম্ভীরভাবে এগিয়ে বিনা পানির সামনাসামনি একখানা চেয়ারে গিয়ে বসে সে। তোমারই নাম লীলা? এবারে সবটাতে ফার্স্ট হয়েছো তুমি? এটা অবশ্য উত্তর দেবার তো প্রশ্ন নয়। কাজে কাজেই বাধ্য হয়ে নীরব থাকতে হয় লীলাকে। তোমাদের বাড়িটা কোথায়? তোমাদের বাড়িটা কোথায়? স্টেশনের কাছে। ও আচ্ছা, তুমি আগে কোনোদিন রেবার সঙ্গে এসেছো এ বাড়িতে? ভ্রু কুঞ্চিত করেন বীণা পানি দেবী। লীলা উত্তর দেবার আগেই রেবা উত্তপ্ত হয়ে ওঠে, জন্মেও না। এই বলে কত বলে বলে, আমার কিন্তু মনে হচ্ছে কোথায় যেন দেখেছি তোমাকে। বিনা পানি চোখ থেকে চশমাটা খুলে খালি চোখেই দেখে নেন একবার। হ্যাঁ, নিশ্চয়ই তোমায় দেখেছি আমি। বারোয়ারি তলায় দেখেছেন হয়তো। তেমনি গম্ভীর ভাবে উত্তর দেয় লীলা। তাহলে লীলাকে কোথায় দেখার কথা লীলা বলছে? বারোয়ারি তলায়। বারোয়ারি তলায়। বিনা পানি চশমাটা দেখো, টেক্সটে আমি জানি না তোমাদের বইয়ে কি আছে, এটা এখানে টেক্সটে কিন্তু বারোয়ারি তলা আছে, আর এখানে 29 অ আছে। তোমাদের বইয়ে কি আছে? হ্যাঁ, 29 তো ওই আছে ম্যাম আমার বইতে। প্রথমটাই 29, হ্যাঁ, বারোয়ারি আছে। দ্বিতীয়টা? হ্যাঁ ম্যাম, আমার সবকটা বারোয়ারিতেই 29 তো আছে। আচ্ছা, আমার কাছে আবার টেক্সটে বারোয়ারি তলা দ্বিতীয়টা 29 অটা নেই। বিনা পানি চশমাটা না না, আমাদেরও তাই, প্রথমে বারোয়ারি তলায় দেখেছেন হয়তো, তেমনি গম্ভীরভাবে উত্তর দেয় লীলা, বারোয়ারি তলা। হ্যাঁ, বিলাস। বারোয়ারি হুম। তলা পরেরটা। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই আমার আছে। বারোয়ারি তলা। বিনা পানি চশমাটা আবার চোখে লাগান। বারোয়ারি, এবার আবার 29 বারোয়ারি তলায় হ্যাঁ। আমি আবার গেলাম কই? সেই যা অষ্টমীর অঞ্জলি দিতে একবার। না, তোমায় আমি নিশ্চয়ই অন্য কোথাও দেখেছি। কাদের বাড়ির মেয়ে বলো তো তুমি? তুমি বলো তো। রেবা বন্ধুর জন্য মার দিক থেকে এ ধরনের অভ্যর্থনাটা আশা করেনি বোধহয়। তাই তাড়াতাড়ি বলে মজুমদারদের। তোরা মজুমদার তো? না রে। লীলা মাথা নেড়ে সায় দেয়। মজুমদার? কোন মজুমদার? তোমার বাবার নাম কি? লীলা মাথা নিচু করে অস্ফুট কণ্ঠে লীলা মাথা নিচু করে অস্ফুট কণ্ঠে যা বলে তার অর্থ বোধ করি বাবা অনেক দিন আগেই ইহলোক থেকে বিদায় নিয়েছেন, মারা গিয়েছেন। আহা, তোমার খুব ছেলেবেলায় বুঝি। কিন্তু নামটা কি ছিল বলো তো? ঈশ্বর শচীন্দ্রনাথ মজুমদার। হঠাৎ মুখ তুলে উত্তর দেয় লীলা। শচীন্দ্রনাথ? বিনা পানি ভ্রু কুঁচকে বলেন, কই বুঝতে পারলাম না। কোথায় বললে? স্টেশনের দিকে বাড়ি তোমাদের? কি জানি, আমরা তো এই 4 বছর হয়ে গেল এ বাড়ি করেছি, কই শুনিনি। আচ্ছা, কি কলকাতায় থাকতে? না, বরাবর এখানেই আছি আমরা। রেবা এবার চটে ওঠে। মার কি যত ফ্যাসাদ। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে মার কি যত ফ্যাসাদ। কোথায় লীলার সঙ্গে ভালোভাবে কথা বলবেন, আদর করবেন, ভালো ভালো খাবার খেতে দেবেন তা নয়। কোথায় যেন কবে দেখেছেন তাই নিয়ে 7-17 কথা। দেখেছেন তো হয়েছে কি? নেমন্তন্ন বাড়িতে, বারোয়ারি তলায়, সিনেমায়, থিয়েটারে, মেলার বাজারে, ট্রেনে, কত লোককেই তো দেখে মানুষ। তাই দেখেছেন হয়তো। তাই চটে উঠে বলে, তুমি খালি বসে বসে ওই ভাবো। লীলা লীলা, চল আমরা ছাদে যাই। ছাদ থেকে কেমন গঙ্গা দেখা যায় দেখবি চল।
ওমা তুই রেগে যাচ্ছিস কেন রেবু? স্কুল থেকে এলি, হাত মুখ ধো, খাওয়া দাওয়া কর, বন্ধুকে খাওয়া, তবে তুই। তা নয় এই কনকনে শীতে বলে কিনা ছাতে চল। শোনো মেয়ের কথা। আচ্ছা এখানে আর তেমন কিছু নেই। এবারে হচ্ছে বেশ বেশ খেলি না তো। কি ফ্যাশন বাবা, আমার অত ফ্যাশন ট্যাশন নেই। দেখছিস তো তোর। বেশ বেশ খেলি 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 না তো। কি ফ্যাশন বাবা, আমার মতো ফ্যাশন ট্যাশন নেই। দেখছিস তো তোর গুলো শুদ্ধ খেয়ে মেরে দিলাম। এই লাইনটাতে থাকতো। লীলা হাসে আস্তে আস্তে। বিনা পানি অনুসন্ধিৎসু দৃষ্টিতে জোর করে স্বাভাবিকত্বের কোটায় এনে এটা ওটা প্রশ্ন করে। মেয়েলি কৌতূহলের চিরাচরিত প্রশ্ন। এই লাইনটাতে দাগ দাও। মেয়েলি কৌতূহলের চিরাচরিত প্রশ্ন। কে প্রশ্ন করে? বাড়িতে আর কে আছে? কটি ভাই বোন? জেঠি খুড়ি আলাদা কেন? ঠাকুমা এখনো খাটতে পারেন, নাকি মাকেই সংসারের সব খাটুনি খাটতে হয়? এখান থেকে প্রশ্ন দেবে না, কিন্তু কতগুলো প্রশ্ন করেছে সেটা আসতে পারে, তাই জন্য এটাতে দাগ দিলাম। আমি নোটে করে দেব, বলে রাখলাম। মায়ের 12 মাস যদি রোগ, তো কি করে চলে লীলার, ইত্যাদি। নিতান্ত সভ্যতা বিগর্হিত বলেই বোধ করি উপার্জনশীল ব্যক্তির অভাবে আর্থিক সুরাহা বিষয়ক প্রশ্নটা আর করেন না। অতঃপর একটি অদ্ভুত প্রশ্ন তিনি করেন। নিজের হাতে বোনা কাঁটা গোঁজা অসমাপ্ত কোট সোয়েটারটা দুহাতে তুলে ধরে বললেন, আচ্ছা এটা তোমার গায়ে হবে কিনা বলো তো? হয়ে যাবে বোধহয়। আমার গায়ে? লীলা সবিস্ময়ে প্রশ্ন করে। হ্যাঁ, আগে অবশ্য ধরেছিলাম রেবার জন্য। তোমার আর ওর গায়ের মাপ একই দেখছি, এটা তোমাকে দেব। কেন? ওর জিনিসটা আমাকে দিতে যাবেন কেন? বিস্ময়ের সঙ্গে কিছুটা বিরক্তি মেশানো থাকে লীলার প্রশ্নে। আচ্ছা, এই জায়গাটা, বিস্ময়ের সঙ্গে কিছুটা বিরক্তি মেশানো থাকে লীলার প্রশ্নে। লীলার প্রশ্নে কি কি মেশানো থাকে? কামকা এরকম প্রস্তাবে দারুণ অস্বস্তি বোধ করে বেচারা। রেবা কিন্তু মায়ের এই সহৃদয় বাসনার পরিচয় পেয়ে পুলকিত হয়ে ওঠে। আহা সত্যি তার নিজেরই এই ধরনের একটা ইচ্ছে ছিল, সাহস করে বলতে পারেনি মাকে। মায়ের ইচ্ছে প্রকাশিত হবার পর তাই হৃষ্ট চিত্তে বলে ওঠে, দিলেই বারে। মা তো রাত দিনই বুনছেন, আমারটা এরপর করে দেবেন খন। লীলা আরক্ত মুখে বলে, শুধু শুধু আমাকেই বা দেবেন কেন? বিনা পানি অমায়িক হাস্যে বলেন, তুমি ফার্স্ট হয়েছো, তাই না হয় প্রাইজ হিসাবে দিলাম। রেবার তো তাড়া নেই, কিছু গাদা গাদাই তো রয়েছে, শখ করে ধরেছিলাম বই তো নয়। রেবার তো আরো অনেক বন্ধু আছে, তাদের কাউকে দেবেন। বলে হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় লীলা। বিনা পানি এতটুকু মেয়ের ঔদ্ধত্য দেখে রুষ্ট হন, যতটা অবাক হন তার চেয়ে বেশি। তিনি নিজে মান খুইয়ে এতটা সরল ভাবে বললেন তার এই উত্তর। তবু যদি গায়ে না একটা ঘাড় ছেঁড়া সুতির সোয়েটার থাকতো, পায়ে তো একজোড়া মোজা পর্যন্ত জোটেনি, হাঁসের মতো সাদা পা দুখানা ঠ্যাং ঠ্যাং করছে এই শীতে, তেজ দেখো, ভালোর কাল নেই। তবে হ্যাঁ, তার তো একটা প্রেস্টিজ আছে, তাই অপমানটা গায়ে না মেখে মুচকে হেসে বলেন, তা উপহার নেওয়াটা কি দোষে? যদি উপহার নিতে চান গল্পের বইটাই দিতে পারেন। আচ্ছা, তাহলে এখানে উপহার হিসাবে এখানে লীলা কি নিতে চেয়েছে? গল্পের বই। ঠিক আছে, এই লাইনটাতে থাকতো। আর হলো, ঠিক আছে এইটা। তারপরে হচ্ছে যে
এখানে পরের প্যারাটাতেই নেহাত, এই জায়গাটাতে নেহাত বোকা হলেও রেবা বুঝতে পারে ঘটনা প্রবাহটা যে খাতে প্রবাহিত হচ্ছে সেটা বেশ মোলায়েম নয়, তাই তাড়াতাড়ি বলে, তাই ভালো মা, কি বল? আমি মাকে বলেছিলাম রে দুজনে বেশ একরকম পড়বো, মা তো অনেককেই বুনে বুনে দেন ভাই, তোর যদি বই ভালো লাগে তো দেখি বাবা এলেন কিনা, গাড়িটা তোলবার আগে তোকে পৌঁছে দিতে বলি। এখন বান্ধবীটিকে মানে মানে বাড়ি পাঠাতে পারলেই বাঁচে সে। গাড়ির নাম শুনেও লীলা নিরুপায় হয়ে চুপ করে থাকে, কারণ যতই তেজি বা অথবা জেদি হোক সে পৌষের এই কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় এতটা অজানা পথ পাড়ি দিয়ে একলা বাড়ি ফেরবার কথা কল্পনাও করা যায় না। সময়কালটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন সময়ের কথা বলা হয়েছে? শীতকাল, সন্ধ্যাবেলা। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, রবীন বাবু ফিরলেন। রেবা তাড়াতাড়ি লীলাকে নিয়ে বেরিয়ে এলো বাইরে, পাছে গাড়িটা উঠে পড়ে গ্যারেজে। রবীন বাবু মেয়ের অনুরোধে ড্রাইভার মুস্তাক আলীকে, রবীন বাবুর ড্রাইভার কে ছিল? মুস্তাক আলীকে একটু অপেক্ষা করতে নির্দেশ দিয়ে সস্নেহে প্রশ্ন করেন, মেয়েটি কে রেবা, তোর বন্ধু বুঝি? বাবাকে দেখে রেবার স্তিমিত উৎসাহ একটু প্রদীপ্ত হয়ে ওঠে, ওই তো লীলা, সেই যে বলেছিলাম একদিন। বেশ বেশ, তাই এক্ষুনি চলে যেতে দিচ্ছ যে? বন্ধুকে খাওয়াটাও দিয়েছিলাম, ও খায় না, ওর মার অসুখ কিনা বাবা, তাই আর আটকে রাখবো না। আয় লীলা, ড্রাইভারকে বাড়ি চিনিয়ে দিতে পারবি তো? লীলা একবার শঙ্কিত দৃষ্টিতে মুস্তাক আলীর শ্বশ্রুশোভিত মুখ ও খাকি পোশাক সম্বলিত চেহারার পানে চেয়ে একরকম জোর করেই ঘাড় কাত করে। খেলেও হওয়া চলবে না কিছুতেই। রবীন বাবু বোধ করি ব্যাপারটা। শ্বশ্রু শোভিত মানে কি? হ্যাঁ হ্যাঁ, কোনটা বলো? শ্বশ্রু শোভিত মানে? শ্বশ্রু শোভিত শ্বশ্রুশোভিত মানে হচ্ছে যে এখানে শ্বশ্রু বলতে তার মুখে একটা কি বলবো, একটু হাসি মুখ আর কি, ঠিক আছে? মানে ম্যাম দাড়ি ম্যাম দাড়ি গোপ ছবি তো, শ্বশ্রু মানে দাড়ি গোপ, হ্যাঁ, সেটা দাড়ি গোঁফ তো বটেই। এখানে মানে হচ্ছে যে এক মুখ দাড়ি গোপ। হ্যাঁ, দাড়ির আড়ালে যে মানুষ যে একটু স্মিত হাসে সেটাকেই বলা হয়, সেই মুখটাকে। হ্যাঁ, দাড়ি গোঁফ তো বটেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে হুম তারপরে হচ্ছে যে মুখ ও খাকি পোশাক সম্বলিত, মানে খানিকটা সেই কি বলবো, মানে দাড়ি গোঁফে ঢাকা আর কি, ঠিক আছে? যাই হোক, এবারে হচ্ছে যে পোশাক সম্বলিত চেহারার পানে চেয়ে একরকম জোর করেই ঘাড় কাত করে, খেলো হওয়া চলবে না কিছুতেই। রবীন বাবু বোধ করি ব্যাপারটা আন্দাজ করেন, অথবা লোকটা নতুন বলেই কিছু ভাবেন কিনা কে জানে, ডাক দেন জয়ন্তকে। এই জায়গায় ডাকছেন বাবা? জয়ন্ত এসে দাঁড়ায়। হ্যাঁ, ব্যস্ত আছো নাকি? না তো। আচ্ছা, তাহলে রেবার বন্ধুটিকে একটি পৌঁছে দিয়ে এসো তো। কোন দিকে যেন বাড়িটা রেবা? স্টেশনের কাছে? একটু হোল্ড করো তো। একটু আসতে, মা একটু আসতে। না, ওখানে করলে হবে না। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে স্টেশনের কাছে। ও, তাহলে তো ভালোই। আচ্ছা, এখানে এটাতে বলি যে ওই এর বাড়িটা কোথায়।
লীলার বাড়িটা স্টেশনের দিকে, এটা তো অনেকবার আমরা দেখেছি। ভালোটা কার কে বলবে, হয়তো লীলার পক্ষে কিছুই ভালো নয়। রেবার সংস্রবে আসা থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যা কিছু ঘটছে সবই অনিষ্টকর তার জীবনে। চমকাবেন না, ঘটনা বলতে উল্লেখযোগ্য কিছুই নয়। সদ্য কৈশোরোত্তীর্ণ এই যে সদ্য কৈশোরোত্তীর্ণ মানে কৈশোরকে উত্তীর্ণ করেছে একটি তরুণ যদি কৌতূহলী দৃষ্টিতে বার কয়েক তাকিয়েই থাকে এমন একটি মেয়ের দিকে যে এখনো এক টুকরো কাটা কাপড়ের গণ্ডিতে আবদ্ধ, তখনও একখানি শাড়ির বিস্তীর্ণতায় লীলায়িত হয়ে ওঠেনি, কি বা আছে তাতে উল্লেখ করার মতো? নামবার সময় যদি সেই সদ্য কৈশোরে অবতীর্ণ মেয়েটির কুণ্ঠিত সলাজ দৃষ্টি একবার কৃতজ্ঞতায় উজ্জ্বল হয়ে ওঠে, তাতেই বা বলবার কি আছে? মানুষের তৈরি ঘটনা নয়, বিধাতার ঘটানো এই ঘটনাগুলোই হয়তো তেমন সুবিধের নয়। মর্তলোকে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বিরাট ব্যবধানটা রয়েছে, রুক্ষ প্রান্তরের মতো নির্লজ্জ উন্মুক্ততায় অমর্তলোক থেকে, সেটা কি আজ পর্যন্ত কোনোদিন চোখে পড়লো না ভদ্রলোকে? তাই বারে বারে হিসেবের ভুল করে বসেন। এই ভদ্রলোকের ওই লাইনটাতে দাগ দিয়ে রাখো, ঠিক আছে? চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে রবিনবাবু অবিশ্বাসের ভঙ্গিতে বলেন, ও তোমার একটা উদ্ভট কল্পনা। বিনাপানি অবিশ্বাসে দমেন না, সতেজ এবং সবেগ উক্তি করেন, উহু, কখনো নয়, আমি যা বলছি তাই ঠিক। উহ, এমন পোড়া মন যতক্ষণ সামনে থাকলো কিছুতে মনে পড়লো না ছাই, যেই চলে গেল আর সঙ্গে সঙ্গে যেন শখ খেলাম। না, আর আমার সন্দেহ নেই এ মেয়ে সেই মেয়ে না হয়ে যায় না। রবিনবাবু আর এক চুমুক শেষ করে পূর্ববৎ অবিশ্বাসের সুর বজায় রেখেই বলেন, তুমি যদি এখন জোর করে উদর পিণ্ডি ভুদর ঘাড়ে চাপাও, কোন কালে কাদের বাড়িতে কাকে দেখেছো তার ঠিক নেই, এখনো অমনি মনে রেখে দিয়েছো তাকে। কোথায় দেখার কথা বলছে বলো তো, মনে পড়ছে? বলছে মেয়ে দেখতে গেছিল মোটা মোটা লোকগুলো। হ্যাঁ, মেয়ে দেখতে। একদম একদম, হ্যাঁ, মণিমালাকে দেখতে এসেছিল সে কালীঘাট থেকে, ওইটা। বিনাপানি গম্ভীর ভাবে বলেন, দেখেছো মেয়েটাকে? দেখলাম তো, খাসা সুন্দর মেয়েটি, শুধু খাসা নয় সুন্দরী হবে সময়। বেশ তো, তাই যদি হয় তার সঙ্গে তোমার ধারণার সংস্রব কি? সংস্রব এই, ওরকম মেয়ে সহজে চোখে পড়ে না, বুঝলে? না না, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আহ কোথায় গেল, ওই যে, না না কোনো সন্দেহ নেই, এই মেয়েকেই দেখেছিলাম আমি কলকাতায় বড় মাসিমার ছেলের জন্য কোণে দেখতে গিয়ে। তাহলে কার জন্য এবারে মনে পড়ছে? বড় মাসিমার ছেলে জন্যে কোণে দেখতে গিয়ে। বিজয় নাকি? সে তো অনেক দিনের কথা। হ্যাঁ, 5-6 বছর, আবার কি অনেক দিন, দিব্যি মনে রয়েছে। বাড়ি ঢুকতে যাচ্ছি, সময়ের কালটা কত, 5-6 বছর। দেখি মেয়েটা দরজায় দাঁড়িয়ে, আচ্ছা, দেখি মেয়েটা দরজায় দাঁড়িয়ে কেমন যেন একটু বোকাটে মতো, কথার উত্তরই দিতে চায় না। ব্যাস, কথা পর্যন্ত শোনোনি আর নিঃসন্দেহ হচ্ছ? দেখো তাহলে স্পষ্ট কথাই খুলে বলি, যে মেয়েকে দেখতে যাওয়া হয়েছিল সেও খুব সুন্দরী, কিন্তু বললে বিশ্বাস করবে না, এই ছোট মেয়েটার সঙ্গে যেন এক ছাঁচের চেহারা। তাইতেই তো সন্দেহ হলো বড় মাসির, ভেঙে দিলেন বিয়ে। রবিনবাবু ঈষৎ বিরক্ত ভাবে বলেন, তোমাদের সব উল্টো পাল্টা মেয়েলি মেয়েলি কথা বোঝা দেয়। আচ্ছা, এখানে সংস্রব কথার অর্থটা কি ছিল? সংস্রব একটু আগে পড়াচ্ছিলাম, মানে সম্পর্ক।
ওই যে সংস্রব, এইটা সংস্রব কথার অর্থ হচ্ছে সম্পর্ক, সম্বন্ধ, এইটা। আচ্ছা, তারপরে হচ্ছে যে বিনা পানি দেখো তো তাহলে স্পষ্ট করেই বলি। এই যে বিনা পানি ভরাটি মুখের চাপ চাপ মাংসের খাঁজে খাঁজে একটা রহস্যময় হাসির আভাস ফুটিয়ে তোলবার হাস্যকর প্রচেষ্টায় আরো গোলালো হয়ে ওঠেন। ছোট চোখ আরো ছোট দেখায়, বলেন সেই তো মজা। বোন হলে তো কথাই ছিল না, দেখতে অমনি একরকম। আর গিন্নি অর্থাৎ কনের মা বলেন কিনা ও আমার ভাইঝির মেয়ে। এই যে রবীন বাবু বলেন, এতেও তোমার বক্তব্য বিষয়টা বেশ পরিষ্কার হচ্ছে। কই, কেন হবে না, খুবই হচ্ছে, কান দিয়ে না শুনলে। ব্যাপারটা আর কি। বিনা পানি আরো একটু ঘনিষ্ঠ হয়ে বসেন স্বামীর কাছে, ফিসফিস করে বলেন, কনের মা অর্থাৎ গিন্নিটি শুনলাম অল্প বয়সে একটি মেয়ে নিয়ে বিধবা। এমনও তো হতে পারে। আহ, ছি ছি, তোমাদের কথাবার্তা শুনলে কথা শেষ না করেই রাগ করে উঠে যান রবীন বাবু। ম্যাম এখানে কি ওর সত্যি সত্যি বোন এটাই বোঝাতে চাইছিল? না না, বোন তো ওরা ভাবছে যে বোন হলে হতো, ও তো বলেছে বোন নয়, এটা তো ভাইজির মেয়েই বলেছে। যে ওই যে ওর নামটা কি বলে, মহালক্ষ্মী, যে ও তো ভাইজির মেয়েই বলেছে, বোন তো বলেনি কখনো। কিন্তু ওরা ভাবছিল যে বোন। হ্যাঁ ম্যাম, সেটাই বলছি যে ওরা সন্দেহ করছিল যে ওটাই যে বোন। হ্যাঁ, ওটা বোন, এটাই ভাবছিল। কিন্তু বোন বললে, প্রথমে যদি বোন বলতো তাহলে বিষয়টা অতটা বেশি ওদের সন্দেহ চোখে থাকতো না। তার কারণ যখন মানে যখন ওই আড়ালটা করতে চাইছে তখনই বোন বললে তাহলে তো ভাবতো ওর বোনই মেয়েটার, তাহলে তো কোনো সমস্যাই থাকতো না, তাহলে এই বিষয়টা আসতো না। কিন্তু বলেছে যে আমার একটাই মেয়ে, আর এটা হচ্ছে ভাইঝির মেয়ে, ওই জন্যই সন্দেহটা হয়েছে। অ্যাকচুয়ালি এটা তো মেয়ে হ্যাঁ না। ম্যাম জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কেন কি ওখানে লেখা রয়েছে তো, এমনও তো হতে পারে বলে তো একটা ড্যাশ দিয়ে মানে রেখে দিয়েছে। এবার ওটা হতেই পারে যে কি হতে পারে, সেই জন্য জিজ্ঞেস করলাম। হুম হুম। না, এটা তো আসল ঘটনাটা সেটা নয়, ঠিক আছে। বলি, খুব বাহাদুরি দেখিয়ে চলে এলে। ও, এই জায়গাগুলো না খুঁজে পাওয়া খুব মুশকিল। এই যে বলি, খুব বাহাদুরি দেখিয়ে চলে এলে। আমি যেন কি না কি অসম্ভব কথা বলেছি। মন্দ তো মানুষেই হয়, নাকি বনের বাঘ ভালুকে হয়? নবীন বাবু নিরুপায় ভাবে হেসে ফেলেন। বাস্তবিক তোমার যুক্তিটা অকাট্য। তুমি যে কেন উকিল হওনি তাই ভাবি। বেশ মানলাম সংসারে অহরহই ঘটছে এসব ওইসব, কিন্তু সে মেয়েটা খামোকা এখানে আসবে কোথা থেকে, তার একটা যুক্তি দাও। আহা, তবে আর বলছি কি, আমরাও মেয়ে দেখে এলাম, আর পরদিনই শুনলাম ছোট সেই মেয়েটা নাকি হারিয়ে গেছে। শোনো দেখিনি কথা, এ একেবারে পুকুর চুরি নয়। আসল কথা, দেখলে ওকে না সরালে বড়টার বিয়ে হবে না।
সকলের চোখে ধুলো দেওয়া সহজ নয়, তাই কোনোখানে সরিয়ে ফেলে রব তুললে হারিয়ে গেছে। রবীনবাবু বেশ গম্ভীর ভাবেই বলেন, উকিল যদি নাই হলে ঔপন্যাসিক হলেও পারতে কিন্তু। তাহলে একদিকে প্রথমে কি বলেছিল যে হয় উকিল হওয়ার কথা প্রথমে বলেছিল, তারপর যদি উকিল না হলেও ঔপন্যাসিক হতে পারতে। তোমার আর কি আছে, তো ওই বচন। আমি যা যা বললাম তাতে অসম্ভবের কিছু আছে? কিছু না। তবে ও নিয়ে মাথা ঘামাবাড়ি এত কি দরকার? বাহ, যদি তাই হয় ওর সঙ্গে আমার মেয়ে মিশবে, গায়ে ফোস্কা পড়বে বলে আশঙ্কা হয়। হাড় জ্বালানো কথা বলুন, এই বিষয়ে রীতিমতো তদারক করব আমি, বুঝলে? রবীনবাবু এবার সত্যকার গম্ভীর হয়ে বলেন, দেখো, আর যা করো তা করো, ওইটি করতে যেও না। কেন, ভয়টা কি শুনি? লাভও হতো কিছু নেই। আচ্ছা, আমার লাভ লোকসান আমি বুঝবো। তখন তো মেয়েটাকে দেখে পছন্দ হয়েছিল, যে হাসতে হাসতে বড় মাকে বলেছিলাম, একে আমার খোকার বউ করব। এই যে, মানে বিনা পানির ওই মেয়েটাকে পছন্দ হয়েছিল। এখন বলবো তাই? না বলবার কারণও তো কিছু দেখি না। বউ করবার মতো মেয়ে। অবশ্য যাকে চোখে দেখলাম তার কথাই বলছি। তোমার সঙ্গে কথা কওয়াই ঝকমারি। এবার রাগ করে নিজেই উঠে যান বিনা পানি। এখানে তাহলে কি ম্যাম লীলাও কি বুঝতে পেরেছিল, মানে চিনতে পেরেছিল? না হলে প্রথমে ঘরে ঢুকতে গিয়ে ও তো আটকে গেছিল। হ্যাঁ, লীলা চিনতে পেরেছিল কিনা সেটা এই জায়গায় এসে পরিষ্কার নয়। ঠিক আছে, কারণ সে তো এইভাবে স্পষ্ট করে কিছু বলেনি। বিজয়ের জন্য কোণে দেখতে তো তারা বাংলাদেশের বড় বেশি ঘর বাকি রাখেননি। বিনা পানির কপালের গ্রহ, রাত্রে আহারের সময় আবার কিনা সেই লীলার প্রসঙ্গ। এবারে অভিযোগ তার উপর। হাতে বোনা জামা উপহার দেবার প্রস্তাবটা নাকি তার অত্যন্ত অসঙ্গত হয়েছে। ভদ্রলোকের মেয়ে মাত্রেই ওতে অপমান বোধ করত। টাকা থাকলেই যে গরিবের ওপর চাল ফলাতে হবে, যে মুরব্বিয়ানা দেখাতে হবে, তার কোনো মানে নেই, ইত্যাদি ইত্যাদি। অভিযোগকারী আর কেউ নয়, শ্রীমান জয়ন্ত। তাহলে মায়ের উপর কার অভিযোগ? জয়ন্ত। তাহলে বীণাপাণি দেবীর ওপর অভিযোগ কে করেছিল? সেটা হচ্ছে তার পুত্র জয়ন্ত। হবে নাই বা কেন? ওই যে একটু রূপ দেখেছেন, বীণাপাণির আর বুঝতে বাকি নেই কিন্তু কিছু। নারী জন্ম না হলে উকিল ব্যারিস্টার হতে পারতেন তিনি, বরাবর একথা নিজেই ঘোষণা করেন বীণাপাণি। তাহলে বীণাপাণি বরাবর কি ঘোষণা করেন? সেটা হচ্ছে যে তিনি উকিল ব্যারিস্টার হতে পারতেন। এখানটা নেই, বাদ বাকিটা কোথায় গেল? এই যে উকিল ব্যারিস্টার হতে পারতেন তিনি, বরাবর একথা নিজেই ঘোষণা করেছেন। কর্তার যেমন বুদ্ধি, তাই ওই মেয়েটাকে বাড়ি পৌঁছে দেবার হুকুম দিলেন কাকে? না খোকাকে। এই বুদ্ধির বড়াই নিয়ে বীণাপাণিকে হেনস্থা করেন রবীনবাবু। যাকগে, ছেলের কাছে পরাস্ত হবার পাত্রী বীণাপাণি নন। লম্বা লম্বা কথাকে চ্যাপ্টা করে দেবার কথার স্টক তার নিজের যথেষ্ট আছে। স্বামী পুত্তুর কাউকেই রেয়াই করেন না তিনি দরকার পড়লে। বোঝা গেল? এই অবধি। লম্বা লম্বা কথাকে তিনি কি করেন? চ্যাপ্টা করে দেন। এই অবধি থাকলো। 17, 18, 19, 20, তার মধ্যে 17 ছোটই আছে, 20টা একটু বড়। দুদিন মতো লাগবে, দেখি সপ্তাহে দুদিন যদি পড়িয়ে দিতে পারি। কালকের ক্লাসটা দেখি, হয় হয় কালকে ক্লাস করাবো, নইলে বৃহস্পতিবার দিন। ঠিক আছে, আগে এই দুটো করাই, তারপর আবার বলছি।
যে কোনো একটা করাই তারপরে বলছি। আচ্ছা, এরপর হলো, এটা নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে 16 অব্দি? এরপর ধর্মমঙ্গলে যাব। কোনো প্রশ্ন নেই, তাই তো? না ম্যাম, আপাতত নেই, যেগুলো ছিল তখন পড়ানোর সময়ই করে নিয়েছি। আচ্ছা, আজকে আমরা ধর্মমঙ্গলটা একটু শুরু করি। ধর্ম ঠাকুর বলতে মূলত যেটা বলা হয়, যেমন ধর্ম ঠাকুর বলতে আসলে বলা হচ্ছে কাকে? ধর্ম ঠাকুর মূলত পুজো রাঢ় দেশে বা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রথমে প্রচলিত ছিল। ঠিক আছে, রাঢ় দেশে বা সীমান্ত অঞ্চলগুলোতে প্রচলিত ছিল। বলা হয় অনেককে যে এটা রাঢ়ের জাতীয় কাব্য ধর্মমঙ্গলকে, তার কারণও আছে। ধর্মমঙ্গল অনেকে বলেন যে বৌদ্ধ দেবতা, এই ধর্ম ঠাকুর হচ্ছেন বৌদ্ধ দেবতা, যেটা বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী। আবার সুকুমার সেন বলছেন যে না, তিনি একজন মিশ্র দেবতা। বৈদিক লোকাচার, আর্য প্রাচীন আর্যদের সংস্কার, কখনো শৈব ধর্ম, কখনো নাথ ধর্ম, কখনো ব্রাহ্মণ্য সংস্কৃতি, এইগুলো মিলে মিশে গিয়ে ধর্ম ঠাকুরের পুজো করা হয়েছে। দক্ষিণ দিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে অনেক এমন গ্রাম রয়েছে যেখানে ধর্মের থান বা মন্দির রয়েছে। এটা একটা শিলা বা বেদিতে, শিলাটাকে বেদির উপরে প্রতিষ্ঠিত করা হয় এবং সেটাকেই পুজো করা হয়। এটা কোনো মূর্তি নয়, কোনো মূর্তি পুজো করা হয় না। অনেকে বলেন একে অনার্য জাতির পুজো, অনার্যদের পুজো। আবার অনেকে বলেন অস্ট্রিক, অনেকে বলেন দ্রাবিড়দের পুজো। এইভাবে ধর্মমঙ্গল সম্পর্কে, মানে ধর্ম ঠাকুর সম্পর্কে বিভিন্ন মতামত প্রচলিত আছে। ধর্ম ঠাকুর একজন পুরুষ দেবতা। আমরা এতদিন ধরে চণ্ডী মঙ্গল আর মনসা মঙ্গল পড়েছি, যেখানে ছিল সেটা হচ্ছে নারী দেবতা, স্ত্রী দেবতা, কিন্তু এটা হচ্ছে পুরুষ দেবতা। ধর্মমঙ্গলের কাহিনীতে কাল্পনিক গল্প, আখ্যান এগুলো রয়েছে। খ্রিস্টীয় 10ম শতকের গল্প মনে করা হয়। লাউ সেন, ইছাই ঘোষ, এগুলো এক একটা ঐতিহাসিক চরিত্র রয়েছে এখানে। এখানে ঐতিহাসিকতা অনেকটাই রয়েছে, তার কারণ এখানে যে অঞ্চলগুলো রয়েছে, বাংলাদেশের অঞ্চল আছে, কিন্তু রাঢ়বঙ্গের যে অঞ্চলগুলো বেশি, পশ্চিমাঞ্চল, দক্ষিণ অঞ্চল পশ্চিমবঙ্গের, এই অঞ্চলগুলো কিন্তু বেশি করে ধর্মমঙ্গলের কাব্যের মধ্যে প্রতিফলিত হয়েছে। এখানে আমরা দুটো কাহিনী পাই, একটা হরিশ্চন্দ্রের কাহিনী আর একটা হচ্ছে লাউ সেনের কাহিনী। তাহলে ধর্মমঙ্গলে আমরা দুটো কাহিনী পাচ্ছি, একটা হচ্ছে হরিশ্চন্দ্র, তাহলে এখানে দুটো কাহিনী আমরা দেখছি, একটা হরিশ্চন্দ্র আর একটা হচ্ছে লাউ সেন। আচ্ছা, বারবার বললাম, তাহলে কোথায় রয়েছে? এটা মূলত রাঢ় দেশ, রাঢ় অঞ্চল, রাঢ় দেশ। আর একটা হচ্ছে সীমান্তবর্তী। রাঢ় দেশ মানে পশ্চিমাঞ্চল, যেটা বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সীমান্তবর্তী অঞ্চল, এই জায়গাগুলো। দক্ষিণ দক্ষিণ যে দিকটা, পশ্চিমবঙ্গের যে দক্ষিণ দিক,
সেই অঞ্চলটাকে, উপকূলীয় এরিয়া যেটা, সেটাকে আমরা সীমান্তবর্তী অঞ্চল বলে থাকি। আচ্ছা, ধর্ম ঠাকুরের পরিচয় প্রথম প্রকাশ করেন কে? না হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী হবে, হ্যাঁ এটা হরপ্রসাদ। শিক্ষিত সমাজে ধর্ম ঠাকুরের পরিচয় প্রথম প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে। তারপরে অনেকে বলেছেন, অনেকে তারপরে তো বললাম সুকুমার সেন বলেছেন, তারপরে হচ্ছে শরৎচন্দ্র রায় বলেছেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, আশুতোষ ভট্টাচার্য বলেছেন, প্রমুখরা বলেছেন। যাই হোক, এটা মোটামুটি ভাবে একটা একটা প্রেক্ষাপটটা আমি বললাম। দুটো কাহিনী রয়েছে, হরিশ্চন্দ্রের কাহিনী, যেটা আমরা জানি, যেখানে হরিশ্চন্দ্র তার রানী মদনাকে নিয়ে, তারা নিঃসন্তান ছিলেন, তারা ওই তাদের সন্তান ছিল না বলে তারা ধর্ম ঠাকুরের পুজো করেন, এবং ধর্ম ঠাকুরের মাহাত্ম্য তারা বর পান, যেখানে হচ্ছে কিন্তু তাদের পুত্র হবে, এবং সেই পুত্রকে ধর্ম ঠাকুর তাদেরকে বলে যে পুত্রকে কি দিতে হবে? বলি দিতে হবে। যথাসময় মদনার পুত্র সন্তান হয়, এবং হরিশ্চন্দ্র খুবই সৎ মানুষ ছিলেন, তিনি পুত্রকে কি বলবো, বলি দিতে চেয়েছিলেন। কিন্তু রানী পুত্রকে পেয়ে ধর্ম ঠাকুরের কাছে সেই বলি দেওয়ার পূর্ব প্রতিশ্রুতি প্রথমে ভুলে গিয়েছিল। ধর্ম ঠাকুর একদিন উপস্থিত হলেন, দিয়ে তিনি ওই রাজার কাছে তার পুত্রের মাংস খেতে চাইলেন। ফলে তারা সেইটাই করলো, এবং এই পুরো ব্যাপারটাতে ধর্ম ঠাকুর তাদের উপরে সন্তুষ্ট হয়ে তাদের পুত্রকে আবার ফিরিয়ে দিয়েছিল। এটা হচ্ছে হরিশ্চন্দ্রের কাহিনীটা। আরেকটা আছে লাউ সেনের কাহিনী। লাউ সেন যেটা যেমন আমরা দেখি মানে মঙ্গল কাব্য রীতি অনুযায়ী, যে স্বর্গ থেকে কেউ আসবে, হ্যাঁ, মর্তে পুজো প্রচারের জন্য দেব নর্তকী জাম্ববতীকে স্বর্গভ্রষ্ট করিয়ে মর্তে পাঠানো হলো, যার নাম হলো রঞ্জাবতী। এইভাবে জিনিসটা তৈরি হলো, এই লাউ সেন এবং রঞ্জাবতীর যে কাহিনী। আচ্ছা, এবারে হচ্ছে আমরা দেখবো যে জানো কি লাউ সেন এবং রঞ্জাবতীর কাহিনীটা কি জানো মোটামুটি ভাবে? কাব্যের কাহিনীটা 24টি স্বর্গ বা 12টি পালায় হ্যাঁ ম্যাম। ছিল। হ্যাঁ, তার বড় বোন ছিল গৌড় রাজের পত্নী, ঠিক আছে, যেহেতু অনেকে জানেন আমি একবার জাস্ট একটু ছোট করে বলে দিচ্ছি। আর ঢেকুরগড়ের অধিপতি কর্ণ সেন ছিলেন সেখানকার এক সামন্ত রাজা। পরবর্তীকালে গৌড়েশ্বর তার শ্যালিকা রঞ্জাবতীর সঙ্গে সেই কর্ণ সেনের বিয়ে দেন। সেই বিয়েতে মহামদের অমত ছিল, তাই তার সব রাগ গিয়ে পড়লো বোন ভগ্নিপতির উপরে। নানাভাবে অত্যাচার শুরু করলো মহামদ। বহুদিন পর্যন্ত রঞ্জাবতী নিঃসন্তান ছিলেন। ধর্ম ঠাকুরের কৃপায় তিনি তোমার কি বলে বরপ্রাপ্ত হলেন, মানে পুজোতে সন্তুষ্ট হয়ে ধর্ম ঠাকুর তাদেরকে বর দিলেন, এবং তার পুত্র সন্তান হলো লাউ সেন। এবার লাউ সেনের ওপরেও রাগ হলো মহামদের। মহামদ লাউ সেনের মামা, মানে মামা হয় লাউ সেনের মামা, তো তাকে বন্দি করলো। অবশেষে লাউ সেন মানে কারামুক্ত হলেন এবং তিনি ফিরে এলেন। মহামদ তো তার উপর নানাভাবে অন্যায় করবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। এদিকে লাউ সেনকে তিনি কামরূপ রাজের বিরুদ্ধে যুদ্ধে পাঠালেন। সেখানে কামরূপ রাজাকে পরাভূত করে লাউ সেন এবং তার কন্যা কলিঙ্গাকে বিবাহ করে আবার গৌড়ে। এই হচ্ছে কাহিনীটা। অবশেষে
ওই মহামদ চক্রান্ত করলো আর লাউ সেন তাকে পরাস্ত করলো, ঠিক আছে। ম্যাম কাহিনীগুলো একটু ছোট করে দিয়ে দেবেন। হ্যাঁ দিয়ে দেব কাহিনী। মনসা মঙ্গলটা দিয়েছি না, চণ্ডী মঙ্গল আর এটা দিয়ে, এমনিতে তো দিতেই হবে। ম্যাম, হ্যাঁ বল। হ্যাঁ ম্যাম, বলছি যে রঞ্জাবতীর পূর্ব নাম জাম্ববতী। হ্যাঁ, হ্যাঁ। এটা তো মানে সুকুমার সেনের বইয়েও পেয়েছি, ঠিক আছে। হুম। কিন্তু আর একটা সেই মঙ্গল কাব্যের আরেকটা বই পড়ছিলাম আমি, সেখানে পেয়েছি যে রঞ্জাবতীর পূর্ব নাম অম্বুবতী। না এবারে তাহলে তুমি, কি করব? না না না, আমি আমি হ্যাঁ, এটাই আমিও এটা শিওর যে জম্ববতী। জাম্ববতী একদম। হ্যাঁ, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে লাউ সেনের মোট কজন স্ত্রী ছিল, ঠিক আছে। সেইখানে মানে উত্তর হবে মোট ৪ জন, ঠিক আছে। এবারে মানে ও মোট ৪ জনকে বিয়ে করেছিল, আর তাহলে এটা তো কলিঙ্গা, এবারে যদি বলে, এটা হচ্ছে। হ্যাঁ, একটা কলিঙ্গা, একটা হচ্ছে বর্ধমানের রাজকন্যা বিমলা, আর হ্যাঁ একটা হচ্ছে মঙ্গলকোটের রাজার গজপতির কন্যা অমলা, হ্যাঁ আর একটা হচ্ছে শিমুলার রাজকন্যা কনরা। হ্যাঁ। মানে এই, আমি কি বলছি, আমি এতদূর পর্যন্ত করেছি আর কি। এর বাইরেও কি আরো করতে হবে মানে কাহিনী? না মানে না, আমি কাব্যটা পড়ে যেটুকুনি বুঝেছি করেছি। আর করতে হবে না, কাহিনী আর করতে হবে না। কারণ সাধারণত কাহিনী থেকে খুব বিশেষ প্রশ্ন এখনো পর্যন্ত খুব দেখা গেছে এমনটা নয়, বেশিরভাগটাই কবিদের থেকেই প্রশ্ন দিয়েছে। ইচ্ছা করে যদি সেটা করে সেটা আলাদা বিষয়। মানে হ্যাঁ ম্যাম। ইচ্ছা করে কঠিন প্রশ্ন করলাম সেটা আলাদা বিষয়, কিন্তু এখনো পর্যন্ত সেটা করেনি, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা দুটো কাহিনী পাচ্ছি, একটা হলো হরিশ্চন্দ্র আর একটা হচ্ছে লাউ সেনের কাহিনী হলো। এবং লাস্টে ওই যেটা বললাম যে লাউ সেন আবার দেশে ফিরে এলো, এবং সে আলটিমেটলি প্রাণ ফিরে পাচ্ছে ধর্মের অনুগ্রহে। প্রথমে দেখলো যে রাজ্য বিধ্বস্ত, এসে ধর্মের স্তব করতে লাগলো, সকলে প্রাণ ফিরে পেল, মানে ওখানকার যারা মানুষজন ছিল সেই রাজ্যের আর কি। আচ্ছা ম্যাম, এটা তো একটা মানে ধর্মমঙ্গলেরই দুটো অংশ, তাই তো? আমরা যেমন আখেটিক আর হ্যাঁ, বণিকখণ্ড পেয়েছিলাম আখেমঙ্গলে আগে। যেমন দুটো দেখি, এখানেও দুটো। আচ্ছা আচ্ছা। আর লাস্টে মহামদের কুষ্ঠ হয়েছিল, আর লাউ সেনের দয়ায় তার অবশ্য কুষ্ঠ সেরে যায়, এবং পরবর্তীকালে পুত্র চিত্রসেনের হাতে তিনি রাজ্য সমর্পণ করে আবার যেমন যেটা হয় যে তিনি স্বর্গে ফিরে গেলেন, এখানেও ঠিক তাই, তিনি স্বর্গে ফিরে গেছিলেন, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি ধর্মমঙ্গলের কাব্যের কবি বলি, তাহলে দুজন কবির কথা আজকে আমরা আগে পড়ি, সেটা হলো ময়ূর ভট্ট আর বাম ভট্ট। এক এক করে পড়বো, তার মধ্যে আজকে যেটা পড়ছি ময়ূর ভট্ট। ময়ূর ভট্ট হচ্ছে ধর্মমঙ্গল কাব্যটা না পাওয়া গেলেও তাকে ধর্মমঙ্গলের আদি কবি বলেছেন, এমনকি মানিক গাঙ্গুলিও বলেছেন তাকে আদি কবি। বন্দিয়া ময়ূর ভট্ট কবি সুকোমল দ্বিজ শ্রী মানিক ভনে শ্রী ধর্মমঙ্গল, ঠিক আছে। এমনকি রূপরাম চক্রবর্তীর কাব্যেও কিন্তু ময়ূর ভট্টের কথা উল্লেখ আছে। বলাই হয়েছিল যে ময়ূর ভট্টে কৃপান্বিত হইল করতার মরতে ধর্মের গীত করিতে প্রচার। ময়ূর ভট্ট দ্বিজ বরে বিনয় করিয়া তারে পুনরচে শ্রীশ্যাম পণ্ডিতে। আর এখানে যেটা বলেই দিলাম যে ওই লাইনটা তো ছিলই, যেটা হচ্ছে যে ময়ূর ভট্ট দ্বিজবর যোগে নির্মল প্রকাশ করেন যে বা ধর্মের মঙ্গল। ময়ূর ভট্ট সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ অথবা বাংলায় ধর্মমঙ্গল কাহিনী অথবা ধর্মের গীত রচনা করেছিলেন কিনা জানা নেই।
কারণ তার সম্পর্কে খুব যে বিশেষ কিছু জানা যায় এমনটা নয়। সুন্দর পাঁচালী বলে তার একটা, তিনি বলেছেন যে সীতারাম দাস বলে একজন সপ্তদশ শতকে ধর্মমঙ্গল লিখেছিলেন, সীতারাম দাস, তিনি এই ময়ূর ভট্টের কথা উল্লেখ করেছেন। সীতারাম দাস ধর্মমঙ্গল কাব্যের একজন সপ্তদশ শতকের কবি, যিনি ময়ূর ভট্টের কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন যে তার নামের ময়ূর ভট্ট মহাশয়ের সুন্দর পাঁচালী, তাহলে তার কাব্যের নাম আমরা বলতে পারি সুন্দর পাঁচালী। শোনা যায়, বাস্তবিক তথ্য খুব একটা পাওয়া যায় না। ময়ূর ভট্ট আবার অনেকে বলে তার লেখা শ্রী ধর্ম পুরাণ, যেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক থেকে প্রকাশিত হয়েছিল, যেটা অষ্টাদশ শতাব্দীর কবি রামচন্দ্র বাড়ুজ্যের রচনা। অষ্টাদশ শতকের কবি রামচন্দ্র বাড়ুজ্যের রচনা, সেটা হচ্ছে বিরচিত শ্রী ধর্ম পুরাণ। ময়ূর ভট্ট বিরচিত, তাই তার কাব্যের এক্সাক্ট নামটা কি সেটা অনেকে পাওয়া যায় না। আবার মুদ্রিত যেটা প্রিন্টেড, সেখানে দুটো নাম পাওয়া যায়, একটা হচ্ছে দ্বিজ ময়ূরক, একটা হচ্ছে দ্বিজ রামচন্দ্র। যেহেতু ওই রামচন্দ্র বাড়ুজ্যের লেখা, বাড়ুজ্যে মানে বন্দ্যোপাধ্যায়, তাকে বাড়ুজ্যে বলা হতো। আমার কথা শোনা যাচ্ছে? নাকটা তো বন্ধ হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, দ্বিজ রামচন্দ্র আর দ্বিজ ময়ূরক। এইটা মুদ্রিত আকারে যখন বেরোয়, এই দুটো নামে বেরিয়েছিল, যেটা রামচন্দ্র বাড়ুজ্যের লেখা অষ্টাদশ শতাব্দীতে। তো ময়ূর ভট্ট সম্পর্কে আমরা এইভাবেই জানতে পারি। তবে ময়ূর ভট্ট একেবারেই তিনি যে সংস্কৃত ভাষায় খুব একটা লিখেছেন এমনটা বোঝা যায় না। আবার অনেকে বলেন যে সাহিত্যে সূর্য শতকের রচয়িতা ময়ূর ভট্ট, যে ধর্ম ঠাকুরের কাব্যে যে ময়ূর ভট্টের কথা শোনা যায়, তার কথাই আবার মানে এখানে এই ময়ূর ভট্টের ধর্ম ঠাকুরের কাব্য যে ময়ূর ভট্ট লিখেছে, সূর্য শতক আবার নাকি তারই লেখা। ঠিক আছে, এটা বলা হয়। আর ময়ূর ভট্টের সঙ্গে আমি আরো একজনের নাম করেছিলাম। আর আরেকটা কথা বলবো, এই ময়ূর ভট্টের কথা আরেক জায়গায় আমরা পাই, সেটা হচ্ছে এই ধর্মমঙ্গলের কাহিনীকে ভর করেই সেটা তৈরি হয়েছিল, যেটা গুজরাট অঞ্চলে প্রচলিত আছে। আমরা ইতিহাসে পড়েছি মেরুতুঙ্গ, তার যে গ্রন্থটার নাম হচ্ছে প্রবন্ধ চিন্তামণি, সেখানেও কিন্তু প্রবন্ধ চিন্তামণি, এই প্রবন্ধ চিন্তামণিতেও কিন্তু মেরুতুঙ্গের লেখা। হ্যাঁ, মেরুতুঙ্গের লেখা, এটা মেরুতুঙ্গের লেখা প্রবন্ধ চিন্তামণি, সেই গ্রন্থেও আমরা ময়ূর ভট্টের কথা জানতে পারি। তাহলে যে যে জায়গা থেকে আমরা ময়ূর ভট্টের কথা জানতে পারি, সেই সবগুলোই বললাম। এই ময়ূর ভট্টর সঙ্গে আরেকটা নাম আমি বলছিলাম, যেটা হচ্ছে বাণ ভট্ট, যারা ছিলেন সম্পর্কে ভগ্নিপতি আর শ্যালক। বাণ ভট্ট, যিনি ছিলেন ভগ্নিপতি আর শ্যালক। ও ম্যাম, স্ক্রিনে এখনো বলয় গ্রাস রয়েছে। এই রে, দাঁড়াও দাঁড়াও এক মিনিট। দেখো, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে।
এতটা পড়ালাম কেউ বলছো না যে যে বলয়গ্রাসী রয়ে গেছে। হ্যাঁ ম্যাম, আপনি লেখার জন্য যেটুকু সময় নেন না, আমি তখন বুঝতে পারলাম তাহলে তো ম্যাম লিখছেন, কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে বাণভট্টের কথা আমরা জানতে পারলাম। তাহলে আবার অনেক জায়গায় এমনও জানা যায় যেটা সূর্য শতকে, যেখানে বলছে ময়ূর ভট্ট হচ্ছে শ্বশুর আর জামাই হচ্ছে বাণভট্ট। তাহলে এই বিষয়টা নিয়েও কিন্তু একটা মতবিরোধ রয়েছে, ঠিক আছে। তবে ময়ূর ভট্টের সূর্য শতক গ্রন্থটা যে সঠিক এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ময়ূর ভট্ট সম্পর্কে আমরা এইটুকুই জানতে পারি, আর বাণভট্ট সম্পর্কে আমরা খুব একটা কিছু জানতে পারি না। অন্তত সুকুমার সেন এর থেকে বিশেষ কিছু বলেনি। এরপরে আমরা যেটা পড়বো, মানে এরপর থেকে আমরা যেটা পড়বো, এই ময়ূর ভট্টের পর থেকে একটু কাহিনীটা আমরা মোটামুটি জানবো। এছাড়া খেলারাম বলে একজন ছিলেন, শ্রীশ্যাম পণ্ডিত। ছোট ছোট করে এগুলো একটু পড়ে রাখতে হবে, একদম সামান্য, জাস্ট কি শোনা যায়, খুব একটা কিছু পাওয়া যায় না এগুলো। তারপর রূপরাম আর ঘনরাম চক্রবর্তী, এই দুটো তো সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এইটা পড়তে হবে। রামদাস আদক গুরুত্বপূর্ণ, পড়তে হবে। সীতারাম দাস পড়তে হবে। প্রথমে খুব ইম্পর্টেন্ট হচ্ছে রূপরাম আর ঘনরাম, আর রামদাস আদক আর সীতারাম। ও ম্যাম, ওটা কি লেখা? ওটা প্রবন্ধ চিন্তামণি, ওটা কি ম্যাম? মরু? প্রবন্ধ চিন্তামণিটা হলো মেরুতুঙ্গের লেখা একটা ঐতিহাসিক গ্রন্থ, যে গ্রন্থ থেকেও আমরা ময়ূর ভট্টের কথা জানতে পারি। আমরা তো সেইভাবে ময়ূর ভট্টের লেখা সূর্য সিদ্ধান্ত এটা আমরা পাচ্ছি, এই সরি সূর্য শতক, সূর্য শতক। কিন্তু ময়ূর ভট্টের লেখা ধর্ম ঠাকুরের উপর বা ধর্মমঙ্গলের উপর যে বইটা, সেটা সম্পর্কে আমরা নিখুঁত করে কিছু জানতে পারি না। একমাত্র রামচন্দ্র বাড়ুজ্যের লেখা অষ্টাদশ শতাব্দীতে যে বই, সেটার উপর বেস করে আমরা ময়ূর ভট্টের কথা জানতে পারি। আর একটা হচ্ছে শ্রীশ্যাম পণ্ডিতের লেখা ময়ূর ভট্টের ধর্মমঙ্গল, তিনিও বলে গেছেন, সেটার উপর বেস করে আমরা জানতে পারি। আর সীতারাম দাসও তিনি বলেছেন যে তার গ্রন্থ আমরা ময়ূর ভট্টের কথা জানতে পারি, যেটা বলছেন তার ময়ূর ভট্টের ময়ূর ভট্ট মহাশয়ের হচ্ছে সুন্দর পাঁচালী। এই তিনটে বইয়ের উপর বেস করে আমরা ময়ূর ভট্টের কথা জানতে পারি, মানে ধর্মমঙ্গল অনলি, ঠিক আছে। ম্যাম, প্রবন্ধ চিন্তামণি এটা কোথায় বললেন? গুজরাটে লেখা? গুজরাটে লেখা বলতে এটা মানে গুজরাটের মেরুতুঙ্গ হচ্ছে গুজরাটের বর্ণনা পাওয়া যায়। গুজরাটে লেখা নয়, গুজরাট অঞ্চলের বর্ণনা রয়েছে। একটা মিনিট একটু হোল্ড করো। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাক। নেক্সট দিনকে আমরা ওই এ পার্টটা শুরু করব। নেক্সট দিনকে আমরা একটু ধর্মমঙ্গলটা তাহলে শেষ করে নেবো, ঠিক আছে।